আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর ডিজাস্টার কোঅর্ডিনেশন সেলের বিশেষ আয়োজনে। সাথে আছি আমি রুবার মাহমুদ রাকিবুল ইসলাম, সদস্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ারওভার স্কাউট গ্রুপ। করোনা ও রমজানের এই সময়ে সবাইকে সুরক্ষিত রাখতে আমরা আজ আলোচনা করব রমজানে পুষ্টি ও খাবার বিষয়ক পরামর্শ নিয়ে। আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন একজন পুষ্টিবিদ, জনাব তামান্না চৌধুরী, এমএসসি এবং বিএসসি অনার্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের অনুষ্ঠানে স্কাউট ব্যক্তিত্ব হিসাবে সংযুক্ত হয়েছেন জনাব কাজী নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য, বাংলাদেশ স্কাউটস। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আপনাদের অনেক কিছু বলার ও জানার থাকবে। সেক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠাতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। এবং যারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন না অথবা বাংলাদেশ স্কাউটস পেজের সাথে সংযুক্ত নন, তাদের জন্য আপনারা আমাদের লাইভটি শেয়ার করে রাখুন, যেন স্কাউট পরিবারের বাহিরেও যে সকল দর্শকরা রয়েছেন তারাও দেখতে পারে। আজকে আমাদের এখানে প্রশ্ন করার জন্য স্কাউটই হতে হবে বিষয়টি এমন নয়। যারাই দেখছেন, যেখান থেকে দেখছেন, তারাই সকলেই প্রশ্ন করতে পারেন। প্রথমেই আমি চলে যাচ্ছি নাজমুল স্যারের কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের এই পর্বে। কেমন আছেন? আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য হিসাবে নিয়োগ পাওয়ায়, এবং সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আপনাকে অনুরোধ করছি। স্যার। ধন্যবাদ রাকিবুল ইসলাম। আজকে এই পবিত্র রমজান মাসের এই বিশেষ আয়োজন পুষ্টি বিষয়ক এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি একটি সময় উপযোগী একটি সাবজেক্ট নিয়ে আমরা আজকে হয়তো আলোচনা করব। আমাদের মাঝে বাংলাদেশের বিশিষ্ট পুষ্টিবিদ এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব জনাব তামান্না চৌধুরী উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা সবাই মিডিয়া বদলতে ওনার সাথে আমরা সবাই পরিচিত, এবং আজকে উনি এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে আমি ওনাকে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ওনার আলোচনা শুনব, কারণ এই রমজান মাসে পুষ্টি নিয়ে বা খাদ্যাভ্যাস নিয়ে আমরা অনেক কিছুই সচেতন। এখন আমরা অনেকেই সচেতন, নিশ্চয়ই উনি আরো অনেক রকম আমাদেরকে সচেতন করার জন্য অনেক পরামর্শ দিবেন। সেই পরামর্শগুলি আমাদের কাজে লাগবে। এই প্রোগ্রামটি আরো আগে হলে ভালো হতো। আমরা প্রায় রমজানের দ্বিতীয় মাঝামাঝিও শেষ করে আসছি। এটি যদি প্রথম থেকে শুরু করা যেত তাহলে হয়তো আরো সবাই উপকৃত হতো। আমি ভিউয়ার্স যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা ওনার এই বক্তব্যগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং নিশ্চয়ই ব্যক্তিগতভাবে উপকৃত হবেন, এবং আপনাদের মাধ্যমে আপনাদের পরিবারের অন্যদেরকেও সেই মেসেজগুলি পৌঁছে দেবেন। আমরা ওনার বক্তব্যই বিশেষত শুনবো। তারপরেও যদি আপনাদের স্কাউটের সমাজ উন্নয়ন সম্বন্ধে আপনাদের কিছু জানার থাকে, নিশ্চয়ই আপনারা প্রশ্ন রাখলে আমি সেটি উত্তর দেব। আমি আবারও আমাকে এটিতে সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং পাশাপাশি এটার নেপথ্যে যারা আছেন, সঞ্চালক সহ নেপথ্যে যারা আছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। এখন আমরা চলে যাচ্ছি ম্যাম তামান্না ম্যামের কাছে। ম্যাম, প্রথমেই আপনার কাছে একটি জিনিস জানতে চাচ্ছি, যেহেতু এখন রমজান মাস, সেহেতু রোজায় আমরা সেহরিতে, ইফতারে অনেক রকম খাবার আমরা খাদ্য তালিকায় রাখি। তো এই রমজান মাসে আমাদের কি কি ধরনের খাবার খাদ্য তালিকায় রাখতে পারি আমরা?
আচ্ছা, খুব ভালো একটি প্রশ্ন। আসলে সমস্ত মুসলিম দেশগুলোতে এই রোজার জন্য কিন্তু আমরা সারাটা বছর অপেক্ষা করি, এবং সাধারণত এক এক দেশে এক এক ভাবে আসলে এই রোজায় খাওয়া দাওয়া গুলো নির্ধারণ করে যেই যেই দেশের মানুষ, কারণ এটা একটা কালচারও বটে। সো যেহেতু আমরা এখন একটা মহামারী পার করছি, কারণ আপনারা সবাই জানেন যে কোভিড বা করোনা ভাইরাস এখন খুব মারাত্মক ভাবে এটা ছড়াচ্ছে, প্রতিদিন আমাদের অনেক মানুষ মারা যাচ্ছে। এই বিষয়টাকে মাথায় রেখেই আসলে আমাদেরকে রোজায় খাবার দাবার গুলো ঠিক করতে হবে। এবং স্যার যেটা বলেছিলেন যে আমরা একেবারে শেষের কাছে আসলেও প্রত্যেকটা দিন কিন্তু নিউট্রিশনের জন্য ইম্পর্টেন্ট। একটা মানুষের সুস্থ থাকতে হলে তার প্রতিদিনের খাবারকে ঠিক রাখতে হয়। সো আমাদের যে বাকি যে কয়দিনও রয়েছে, আমরা যদি প্রত্যেকটা সিঙ্গেল ডে তেও আমাদের খাবারগুলোকে ঠিক রাখি, তাহলে আমরা কিন্তু সুস্থভাবে রোজা করতে পারবো। পাশাপাশি আমাদের যে করোনা ভাইরাসের জন্য বলা হয় যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বা বৃদ্ধি করা বা শক্তিশালী করা, সেই বিষয়টাও দেখবেন আমরা খুব সহসাই করতে পারি। এখানে আমি একটু বলবো যে সেই জন্য আমাদের ৩ টা খাবারের মধ্যেই কিন্তু আসলে রোজায় আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে হয়। সো যেটার বেশিরভাগটাই কিন্তু আমরা আসলে করে ফেলি ইফতারে। সো আমার কথা হচ্ছে যে আমরা সবসময় যেভাবে খাওয়া-দাওয়া করি সেই খাবারগুলোকে ৩ টা ভাগে ভাগ করলে ইফতারটা অবশ্যই ভালোমতো করবো। কিন্তু সেখানে একটা সিকোয়েন্স আমাদেরকে মানতে হবে। অর্থাৎ যে পানির পরে খেজুর খেতে হবে। তারপরে আমাদেরকে একটা হেলদি তরল খেতে হবে। এবং তারপরে আমাদেরকে ভালো ২-১ টি মিল সিলেক্ট করে খেতে হবে, যেটি আমাদেরকে নিউট্রিশনের চাহিদা পূরণের পাশাপাশি সুস্থ রাখবে। আপনি যদি এত বেশি ইফতার করে ফেলি আমরা ট্রেডিশনাল অনুসারে, যেমন ধরেন পেঁয়াজু, ছোলা, বুট যেগুলো আমাদের ট্রেডিশন, সেগুলো মানা করছি না। সেগুলোর পাশাপাশি আমাদেরকে হেলদি খাবারও ইফতার টেবিলে রাখতে হবে। অনেকে আছেন রাতের খাবার একেবারেই খেতে চান না। মনে করে যে ইফতার ভারী করে ফেললে আসলে তারা খেতেও পারেন না ইনফ্যাক্ট। এটাতে কিন্তু একটা লং গ্যাপ হয়। এটাতেই কিন্তু তারা পরবর্তী দিনে রোজা রাখলে পরের দিন অ্যাসিডিটি ফেস করে, কনস্টিপেশন এর প্রবলেম হয় এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস হওয়ারও সম্ভাবনা থাকে। কারণ শুধুমাত্র ইফতার এবং সেহরি দিয়ে কিন্তু আপনি আবার সমস্ত ভিটামিনস, মিনারেলস এর চাহিদা পূরণ করতে পারবেন না। ক্যালোরি পূরণ করা গেলেও মিনারেলস, ভিটামিনস এর চাহিদা পূরণ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ৩ টি খাবারে সুষম এবং ব্যালেন্স খাবার রাখতে হবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, যেহেতু এখন করোনার সময়, তো আমাদের একটা রোগ প্রতিরোধের যে ব্যাপারটা আছে, বিভিন্ন খাবার আছে রোগ প্রতিরোধকারী। তো কি কি ধরনের খাবার খেলে আমরা করোনা নামক যে রোগটা আছে সেটা আমরা প্রতিরোধ করতে পারি বা আমাদের শরীরে ইমিউনিটিটা গড়ে উঠবে? জি, ধন্যবাদ। আসলে দেখেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি যে আমরা সবাই জানি করোনার প্রকোপ যখন শুরু হলো সবাই ভিটামিন সি খাওয়া বাড়িয়ে দিল। আমাদের যে সাধারণ জ্ঞানগুলো আছে যে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, এ, সেই সাথে জিঙ্ক, সেলেনিয়াম, মানে যেই নিউট্রিয়েন্ট গুলো, যেই পুষ্টি মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো আসলে আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বা শক্তিশালী করতে সহায়তা করে, সেই সমৃদ্ধ খাবারগুলো খেলেই কিন্তু আমরা আমাদের শরীরের ভেতরকার ডিফেন্স সিস্টেমকে অনেক শক্তিশালী করতে পারি। এখন একটা এক্সাম্পল যেটা দিতে চাচ্ছিলাম, যেমন ভিটামিন সি, যখন কেউ করোনায় আক্রান্ত হচ্ছে, অর্থাৎ ইনফেকশন বডিতে থাকছে, তখন কিন্তু ভিটামিন সি অনেক বেশি কাজ করে। আবার আপনি করোনা প্রিভেনশনে যদি ইনফেকশন প্রতিরোধের জন্য কোনো ভিটামিনের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিটামিন ডি বেশি সাহায্য করে। প্রত্যেকটারই আসলে ইন্ডিভিজুয়াল রোল রয়েছে। তাই সাধারণত ফল, শাকসবজি থেকে আমরা সবচেয়ে বেশি ভিটামিনস ও মিনারেলস পেয়ে থাকি। আমরা এভাবে কখনোই বলতে পারবো না যে ভিটামিন সির জন্য লেবু খাবো, ভিটামিন ডির জন্য সামুদ্রিক ফিশ বা ডিম খাবো। বিষয়টা এরকম যে আল্লাহ তাআলা খাবারগুলোর মধ্যে আসলে এমনভাবে সবকিছু দিয়ে দিয়েছেন যেন আমরা একটা খাবার খেলে তা থেকে আরো ২-১টা নিউট্রিশন আমরা পাই। যেমন আপনি যদি এখন তরমুজ পাওয়া যাচ্ছে, বাঙ্গি পাওয়া যাচ্ছে, আমাদের দেশের কমন ফ্রুটস এগুলো। কয়েকদিন পরে আম চলে আসবে। এই খাবারগুলো এমন যেই রঙের কারণে এখান থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, আবার এখান থেকে আমরা পটাশিয়াম পাবো, এখান থেকে দেখা যাচ্ছে ভিটামিন এ পেয়ে যাবো। সো আমাদের খাবারে যদি আমরা সাধারণ মৌসুমী ফল এবং শাকসবজিকে বেশি প্রাধান্য দিই এবং পাশাপাশি প্রোটিন, তাহলে আমরা অবশ্যই কিন্তু আমাদের সেই প্রয়োজনীয় ভিটামিনস, মিনারেল, জিঙ্ক, সেলেনিয়াম সবগুলো যেগুলো আমি উল্লেখ করেছি, সেগুলো আমরা আমাদের এই সাধারণ খাবার থেকে কিন্তু পেয়ে যাবো। এটার জন্য আলাদা করে কোনো আপনার ভিটামিন ট্যাবলেট বা সাপ্লিমেন্টস খাওয়ার আসলে প্রয়োজন হয় না ডক্টর পরামর্শ ছাড়া। ধন্যবাদ ম্যাম। যেহেতু আমরা এটা জানলাম, তো অনেকেই আছে এখন যাদের করোনা হয়েছিল, তারা সেই রিকভারিটা করতে পেরেছে, তো তাদের জন্য এখন কি ধরনের খাবার তারা খাদ্য তালিকায় রাখতে পারে?
ধন্যবাদ। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ আমি যেহেতু হসপিটালে কাজ করি, আমার সুযোগ হয়েছে পোস্ট কোভিড কমপ্লিকেশনস অনেক পেশেন্ট কিন্তু আমাদের কাছে এখন এভরিডে আসে। করোনা হলে যেমন মানুষ বাড়িতে থেকে একটা চিকিৎসা নিচ্ছে, কিন্তু পোস্ট কোভিড এর কমপ্লিকেশনস গুলো নিয়ে কিন্তু হসপিটালে তারা আসছেন। এবং তাদের হিস্ট্রি নিলে আসলে আমরা যেটা ফাইন্ড আউট করতে পেরেছি, মানে আমার ধারণা একজন পুষ্টিবিদ হিসেবে, যে করোনাকালীন সময়ে যারা আসলে সঠিক পুষ্টি মেনটেন করতে পারেন নাই, আপনারা জানেন যে করোনা ভাইরাসে ঘ্রাণ চলে যায় অনেকের, স্বাদ চলে যাচ্ছে, অনেকে খেতে পারেননি, শ্বাসকষ্ট থাকলেও অনেকের খাবারে ইনটেক করতে সেইভাবে সক্ষম হননি। স্বাভাবিকভাবেই তাদের যে ডেইলি রিকোয়ারমেন্টটা করোনাকালীন সময়ে ছিল, সেটা যাদের আসলে সঠিকভাবে পূরণ না হয়েছে, তারাই কিন্তু পোস্ট কোভিড কমপ্লিকেশনস নিয়ে আমাদের কাছে আসছে। আরেকটি গ্রুপ আছে যাদের অনেক ধরনের মেডিসিনের প্রয়োজন হয়েছিল করোনা থেকে রিকভারি করার জন্য, তাদেরও কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনস নিয়ে আমাদের কাছে আসতে হচ্ছে। এই দুই ধরনের মানুষের পোস্ট কোভিড কমপ্লিকেশনস কে বা সার্ভাইভালদের সুস্থ রাখার ক্ষেত্রেও কিন্তু নিউট্রিশনের একটা যথেষ্ট ভূমিকা রয়েছে। তাদেরকে অবশ্যই এখন পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের প্রতি আমরা জোর দিতে বলি, অর্থাৎ সারাদিনে একটা পুরো ডিম, একটা ডিমের সাদা, একটু মাংসের বা মুরগির মাংসের স্যুপ, অথবা মাছ, দুধ বা দুধের খাবার, সাধ্য অনুযায়ী যে যেভাবে প্রোটিনটাকে একটু বাড়াতে পারেন, তাহলে কিন্তু এই করোনা পোস্ট কোভিড এর যে কমপ্লিকেশনস এর যে প্রকোপটা, সেটা অনেকটা কমবে বা ভুগবে কম। সেকেন্ডলি হচ্ছে এই সময়ও কিন্তু তাদের যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাদেরকে বাঁচিয়ে তুললো করোনার সাথে ফাইট করে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আবার রিবিল্ড, রিজেনারেট করার জন্য কিন্তু অবশ্যই ভিটামিনস মিনারেলস এর পরিমাণ বাড়াতে হবে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝবেন, যেমন আমরা অনেকে কিন্তু দেখবেন একটা তরমুজ খাচ্ছি, কিন্তু পরামর্শ হচ্ছে আপনি যদি 2 টুকরা তরমুজ, 2 টুকরা আনারস, 2-4 টুকরা বাঙ্গি একসাথে ব্লেন্ড করে জুস, ফ্রুট পাঞ্চ বলে, বিদেশিরা দেখবেন খুব ফ্রুট পাঞ্চ খায়, আমাদের দেশে আমরা আসলে সিঙ্গেল জুসকে বেশি প্রাধান্য দেই। এটা আমাদের কালচার, আমাদের টেস্টের সাথে এটা আসে। কিন্তু এই যে এখন যেহেতু আমাদের এক্সেস দরকার, তাহলে আমরা যদি মিক্স ফ্রুটস থেকে মিক্স ফ্রুট জুস করি, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের নিউট্রিশন কম্বাইনলি একসাথে পেয়ে যাচ্ছি। আবার এভাবে চিন্তা করেন যে হালিমটা না খেয়ে আপনি যদি বাড়িতে করে ডাল, চাল, একটু চিকেন বা একটু মাংস দিয়ে যদি একটা খিচুড়ির মতো করে খান, সেখানে আবার একটু গাজর অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কম্বাইনলি অনেক মাইক্রো নিউট্রিশন পেয়ে যাবেন। সো এভাবে আমাদেরকে একটু ইন্টেলিজেন্ট ওয়েতে এমন ভাবে খাবারগুলোকে প্রস্তুত করতে হবে যেন পোস্ট কোভিড কমপ্লিকেটেড পেশেন্টরা এক প্লেটের পুষ্টি এক গ্লাসে পায়। তখন কিন্তু তাদের অল্প খাবার বারে বারে খেলে তারা তাদের এই যে ধরনের কমপ্লিকেশন গুলো হচ্ছে, সেটা থেকে অনেকটা ওভারকাম করতে পারবে। পাশাপাশি পোস্ট কোভিড কমপ্লিকেশনস এ ওজন বেড়ে যাওয়া একটা খুব সাধারণ ঘটনা এখন দেখা যাচ্ছে, যে অনেকে স্টেরয়েড পেয়েছেন, অনেকে 21 দিন হয়তো বেডেই থেকেছেন, নানান কারণেই দেখা যাচ্ছে অনেকের ওজনটা বৃদ্ধি পেয়েছে। এই ওজন কমানোর উপরে অবশ্যই মানুষকে ফোকাস করতে হবে। অনেকের একটা ভ্রান্ত ধারণা, তুমি মাত্র করোনা থেকে উঠেছো, তুমি এখন আর কোনো ডায়েট করো না। ডায়েট কিন্তু ইজ নট এ নেগেটিভ ওয়ার্ড। ডায়েট হচ্ছে যে আপনি যদি করোনা পরবর্তীতে অনেক ওজন গেইন করে থাকেন, তার মানে এই নয় যে আপনি অনেক খেয়ে সেই ওজনটাকে ধরে রাখবেন। আপনাকে হেলদি খাবার খেতে হবে, ওজনও কমাতে হবে, যাতে পরবর্তীতে আবার আপনাকে কোনো কারণে দ্বিতীয়বার করোনা অ্যাটাক করলে আপনার শরীরের অর্গান গুলোকে ফাইট করার মতো শক্তি থাকে। ধন্যবাদ ম্যাম। আমি আবারও একটু চলে আসবো নাজমুল স্যারের কাছে, যে স্যার, আপনার অভিজ্ঞতার আলোকে করোনার এই সময় স্কাউট ও ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষদের করণীয় সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন। জি, আসলে এই সময় এখন আমাদের একটা বড় মেসেজ ঘরে থাকা। আমরা যদি সরকারি বিভিন্ন যে মেসেজগুলি আমরা পাচ্ছি, বা বিভিন্ন অর্গানাইজেশনগুলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আরম্ভ করে বিভিন্ন অর্গানাইজেশনগুলি কিন্তু আমাদেরকে বারবার বলছে ঘরে থাকাটাই সবচেয়ে নিরাপদ। পাশাপাশি যেই আমাদের যে 3টি বিষয়ের উপর গুরুত্ব দিতে বলছে, মাস্ক পরা, হাত ধোয়া বা স্যানিটাইজেশন করা, আর তৃতীয়ত সামাজিক দূরত্ব বজায় রেখে। আমরা মনে করি যে এটি একমাত্র উপায়, আমাদের এই কোভিড থেকে দূরে থাকার একমাত্র উপায়। আমরা যদি সবাই এগুলি মেনে চলি, তাহলে হয়তো আমাদের দেশে যে পরিস্থিতি আছে তার থেকে আমরা খুব শীঘ্রই মুক্ত হতে পারবো। আমরা জানি যে কিছু কিছু বিষয়, মানে
প্রয়োজনে আমাদের বাংলাদেশের শপিং মলগুলি খোলা আছে। তো আমরা যতটুকু পারি প্রয়োজনে খুব জরুরি প্রয়োজন ছাড়া যেন আমরা সেখানেও কোনো ওইভাবে আমরা খুব ভিড় না করি, এবং আমরা যদি কেউ প্রয়োজনে যায় সেখানে যাতায়াতও করি, সেটি যেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই, এইগুলি আমাদের নাগরিক হিসাবে আমাদের কর্তব্য। আর আমরা স্কাউটদেরকে অনুরোধ করছি যে আমরা যাই করি সবকিছুই নিরাপত্তার সাথে, নিরাপত্তাটা আমাদেরকে দেখতে হবে। নিজে আমি যদি ভালো থাকি, আমার স্কাউট বন্ধুরা যদি ভালো থাকে, তাহলে তার পরিবার ভালো থাকবে। আমরা মনে করি তার পরিবার ভালো থাকলে আশেপাশে সমাজও ভালো থাকবে, জাতি হিসাবে আমরা ভালো থাকবো। সেই জন্য আমরা প্রথম পর্যায়ে করোনা কালীন সময়ে আমরা বিভিন্ন সার্কুলার মাধ্যমে তাদেরকে ব্যাপক কাজ করার জন্য আমরা উৎসাহিত করেছিলাম। পরবর্তীতে আমরা বিশ্বের বিভিন্ন এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে আমরা তখন তাদেরকে নিজের নিরাপত্তা বজায় রেখে কাজ করার জন্য আমরা বলছি। আমাদের মাননীয় প্রধান জাতীয় কমিশনার বারবার বিভিন্ন সার্কুলারের মাধ্যমে এবং উনি বিভিন্ন অনলাইনে মেসেজের মাধ্যমে উনি কিন্তু এটা পরিষ্কার করেই বলছেন যে আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে নিরাপদে থাকতে হবে। আমরা চাই না আমাদের পরিবারের কেউ, বা পরিবার কেন, আমাদের দেশের কেউ এই কোভিডের এই প্রকোপের মধ্যে পড়ুক। আমরা সবসময় এর থেকে দূরে থাকতে চাচ্ছি। সেই জন্য আমার ব্যক্তিগত বক্তব্য নয়, আমরা আমাদের সাংগঠনিকভাবেও আমরা জানাই, সবাইকে বলছি যে স্কাউট ভাই বোনরা তোমরা নিরাপদে থাকবে, এবং যদি বিশেষ কোনো জরুরি কাজ করতে বা সমাজ সচেতনমূলক কাজও করতে হয়, সমাজ সচেতনমূলক কাজ অথবা সমাজের উপকারে আসে এরকম কোনো কর্মকাণ্ড যদি জড়িত থাকতে হয়, তাহলে নিজকে নিরাপদ রেখেই করতে হবে। এখানে আমরা আরেকটি কথা উল্লেখ করতে চাই যে আমাদের মাঝেও কিছু কিছু স্কাউটদের দেখা যায় অতি উৎসাহ নিয়ে এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন যেটি আমাদের জন্য পরবর্তীতে একটা খুব ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাদেরকে আমি বলবো যে আমরা যেভাবে সরকারি যে সার্কুলারগুলি বা সরকারের যে ঘোষণাগুলি যদি আমরা মেনে চলি, এবং বাংলাদেশ স্কাউটস প্রায়ই বিভিন্ন কাজের এবং নিরাপদ থাকার জন্য বিভিন্ন সার্কুলার বা বিভিন্ন মেসেজগুলি পাঠান, সেগুলি যদি তোমরা ফলো করো তাহলে নিশ্চয়ই ভালো থাকতে পারবে। আমাদের বক্তব্য এখন এটি, আমরা প্রচুর করোনা নিয়ে আমরা প্রচুর কাজ করেছি, আমরা ভবিষ্যতেও করব। আজকেও এখন এই মুহূর্তে একটি সভা চলছে যে আমরা নতুন করে আর কি কাজ করতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত একটি বছর আমরা প্রচুর কাজ করেছি, এবং যদি কিছু কিছু কাজের কথা আমি উল্লেখ করতে যাই, যেমন ধরেন আমরাই কিন্তু সর্বপ্রথম ফেব্রুয়ারি মাসে আমরা চিন্তা করি, গত 20 সালের ফেব্রুয়ারি মাসে আমরা চিন্তা করি যে মানুষকে সচেতন করতে হবে। সেই সচেতন করতে গিয়ে আমরা মার্চের প্রথম দিকেই, সম্ভবত তারিখটি 3-4 মার্চ, আমরা কিন্তু সারা দেশে লিফলেট বিতরণ করি করোনার এই ভয়াবহতা নিয়ে মানুষকে সচেতন করার জন্য। এর সাথে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে সহায়তা করেছে, আমরা এই সুযোগে তাদেরকেও ধন্যবাদ জানাবো। তো তখন থেকে আমরা এই ফেব্রুয়ারি আর মার্চ মাসে আমরা প্রথম আমরা আমাদের সদর দপ্তরের প্রবেশ মুখে এবং ভবনের আমরা বড় বড় কয়েকটি ব্যানার এই করোনার ব্যাপারে সচেতন করার জন্য আমরা কতগুলি ব্যানার আমরা স্থাপন করি, এবং এটি দিয়ে আপনারা জানেন যে এটি একটি ভিআইপি রোডের উপর আমাদের অফিস, সদর দপ্তরের, সেখানে প্রচুর মানুষ যাতায়াত করেন। নিশ্চয়ই আমাদের সেই ব্যানারটি দেখে অনেকেই সচেতন হয়েছে। আমরা যেমন আরো কিছু কাজ করেছি, আমরা সেগুলির বিবরণ দিতে গেলে আমাকে আজকে পুরো অনুষ্ঠানটি পুরো সময়টা নিয়ে আমরা হয়তো বিবরণ দিতে পারবো। তো আমরা আসলে সত্যি কথা কি, আমরা চাচ্ছি
আমরা কাজ করব, কিন্তু নিরাপত্তার সাথে। ইতিমধ্যে আমাদের প্রধান জাতীয় কমিশনার এবং বাংলা স্কাউটসের সভাপতি মহোদয় ওনারা দিক নির্দেশনা আমরা সবসময় মাঠ পর্যায়ে পৌঁছে দিচ্ছি, এবং এই করোনার অনেকগুলি কার্যক্রমের সাথে আমাদের প্রধান জাতীয় কমিশন এবং মাননীয় সভাপতি দুইজনই জড়িত ছিলেন সরাসরি, এবং আমাদের বাংলা স্কাউটসের সভাপতি মহোদয়ের নেতৃত্বে অনেকগুলি করোনার ব্যাপারে অনেকগুলি প্রোগ্রাম আমরা করেছি। তো এখন আমি এটাই বলবো যে আমরা আমাদের সরকারি নির্দেশনা ও বাংলাদেশ স্কাউটসের যে নির্দেশনা সেগুলি মেনে যেন স্কাউটরা ঘরে থাকেন, এবং তারা যেই 3টি বিশেষ প্রোগ্রাম, বিশেষ করে হাত ধোয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেন, সেটি আমাদের বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি আমাদের মাঝে বলেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেকেই অনেক কমেন্ট করেছেন। এছাড়া দেখা যাচ্ছে যে প্রশ্নও করেছেন অনেকে। তো আমরা সেই কমেন্ট গুলো পড়তে চাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আর কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটাও আমরা নিব। হৃদয় কুণ্ডু তিনি লিখেছেন, রাজবাড়ী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন। অভিনন্দন আপনাকেও। জেনেভা বিনতে জেবা এবং শাহরিয়ার ইসলাম অলক তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আদিত্য গাঙ্গুলি আদি তিনি লিখেছেন যে তিনি রংপুর গভর্নমেন্ট কলেজ থেকে দেখছেন। ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। এছাড়াও কুতুবুদ্দিন আলো তিনি লিখেছেন, সকলকে সালাম ও অভিনন্দন। ওয়ালাইকুম আসসালাম, সাথেই থাকুন আমাদের। আর এছাড়াও আরো কমেন্ট করেছেন আমরামুল হক। এরপর আবু নাসির উদ্দিন স্যার তিনি লিখেছেন, খুবই ভালো উদ্যোগ, বাংলাদেশ স্কাউটস কে ধন্যবাদ এই ধরনের আয়োজন এর জন্য। ধন্যবাদ স্যার আপনাকেও, আপনিও আমাদের সাথেই থাকুন। এছাড়াও সামিরা খান মজলিস তিনি লিখেছেন, খুবই ভালো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করা হচ্ছে। থ্যাঙ্কস বাংলাদেশ স্কাউটস, সবাইকে অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। গোলাম মোস্তফা স্যার তিনি লিখেছেন, সম্মানিত জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য এবং তামান্না আপাকে আন্তরিক ধন্যবাদ। রমজানে এ ধরনের একটি কর্মসূচি, একটি সময় আলোচিত। ধন্যবাদ স্যার আপনাকেও। এছাড়াও আরো কমেন্ট করেছেন শারমিন নাসিমা, এমডি জুনায়েদ। তারপর তিনি আমরা একজন বিদেশি বন্ধু পেয়েছি, সিদ্ধার্থ মুখার্জি। তিনি কলকাতা থেকে আমাদেরকে দেখছেন। তিনি আরো বলেছেন, আলোচনায় অভিনবত্ব আছে, বিশেষ করে করোনা ভাইরাসের সংক্রমণের সময়ে জীবনে খাদ্যাভ্যাসের প্রকরণ কিভাবে করা যাবে তা অত্যন্ত মনোগ্রাহী। শুধু ধর্মীয় অনুশাসন পালনে খাদ্যবিধি অনুসরণই নয়, বিশেষজ্ঞের কাছ থেকে ইমিউনিটি বৃদ্ধির কিছু টিপস অত্যন্ত সময়োপযোগী। খাদ্যবিধি অনেক অজানা তথ্যের খোঁজ পেয়ে সমৃদ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। আশা করি সবসময় আপনি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। এখন আমি যেতে যাচ্ছি তামান্না ম্যামের কাছে। ম্যাম, একটি সাধারণ বিষয় যে ইফতার, একটু আগেও আপনি যেটা বলেছিলেন যে ইফতারের সময় আমরা ভাজা পোড়াটা খুব বেশি পছন্দ করি, তো এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর, যদি এই বিষয়টা আরেকটু আলোচনা করতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে এই যিনি এই খাবারগুলো বাড়িতে প্রস্তুত করেন, তাকে যদি জিজ্ঞেস করেন যে কতটুকু তেল দিয়ে আসলে সে প্রতিদিন এই খাবারগুলোকে ভাজছেন, তাহলে এবং যিনি তেলটি কিনে আনছেন, এই দুজনই আপনাকে যে হিসাবটি দিবে, তাতে আপনি যদি ক্যালকুলেশন করেন যে 1 ml তেল, অর্থাৎ প্রতি পার ml এ যদি 9 ক্যালোরি হয়, তাহলে একজন মানুষ কত লিটার তেল খাচ্ছে এই ভাজা পোড়ার ফলে, এবং তার আসলে কতটা ক্ষতি হচ্ছে। এ গেল তেলের হিসাব। দ্বিতীয়ত হচ্ছে এই যে ডুবো তেলে ভাজা বেগুনি বলেন, ট্রেডিশনাল পেঁয়াজু বলেন, এটা কখনো সেকা তেলে ভাজা যায় না। এটাতে ফুডের কনসিস্টেন্সি নষ্ট হয়, ফুডটা টেস্টি হয় না। এটার নিয়মই হচ্ছে আপনি কি ডুবো তেলে ভাজতে হবে, ফুলে উঠবে। তো যখন আপনি ডুবো তেলে কিছু ভাজছেন, তখন খাবার তার নিজস্ব আহ যেই গুণটা সেটি হারিয়ে ফেলে। অর্থাৎ বেগুন এত গুণ হওয়া সত্ত্বেও যখন তা আপনি বেসনে গড়িয়ে তেলে ভাজবেন, তখন তাতে ট্রান্স ফ্যাট তৈরি হবে। আমরা যদি বলি যে আমাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে হলে শরীরকে ট্রান্স ফ্যাট ফ্রি রাখতে হবেই। কারণ এই খাবারের ফলে আপনি যদি ট্রান্স ফ্যাট অতিরিক্ত গ্রহণ করেন,
তখন কিন্তু শরীরের ভালো অ্যান্টিবডিগুলি বা আমাদের ইমিউন সিস্টেমটা আসলে ব্যস্ত থাকবে সেগুলোকে রিমুভ করার জন্য। এদিকে যদি ভাইরাসের টেনশনও করেন তাহলে আসলে শরীরেরও কিন্তু একটা ক্যাপাসিটি থাকে। সো আমরা যদি খাবারে এই ধরনের ট্রান্স ফ্যাট অনেক বেশি খাই, বেগুনি, পেঁয়াজ, ছোলাটাকে দেখবেন ভুনে খায়। পৃথিবীর অনেক দেশে কিন্তু সিদ্ধ ছোলাকে অনেক সুন্দর করে সালাদের মতো করে খাওয়া সম্ভব। অনেক রেসিপিজ আছে, আপনি চাইলে টক দই দিয়ে ছোলা খেতে পারেন, আপনি চাইলে ছোলার সাথে শসা টমেটো দিয়ে মিক্স করে সুন্দর একটা সালাদ করে খেতে পারেন। কিন্তু মানুষ দেখা যায় এটা রান্নার পদ্ধতি হচ্ছে তেলের মধ্যে প্রচুর পরিমাণে মশলা ভুনে, আলু দিয়ে ভুনে দেন আপনাকে ছোলা ভুনে খেতে হবে, এটাকে আবার মুড়ি দিয়ে খাওয়ার একটা টেন্ডেন্সিতে যে আসলে ইফতারিতে আর কোনো কিছু না খেয়ে এইরকম ছোলা আর মুড়ি খাচ্ছে, একটা ফল খাচ্ছে, তার জন্য কিন্তু আবার খাবারটি ব্যালেন্স হচ্ছে। অর্থাৎ এই খাবারগুলো যে সবার জন্যই খারাপ আমি কিন্তু সেটা সেভাবে বলা যাবে না। অর্থাৎ আপনার দেখতে হবে যে আপনি কয়টা আসলে এই ধরনের খাবার মেনুতে রাখছেন। ধরেন আপনি চিড়া, দই, কলা, খেজুর, অন্যান্য ফল এবং জুসের সাথে যদি একটা এরকম বেগুনি বা আইটেম বা ছোলার আইটেম বা পেঁয়াজও রাখেন তাহলে কিন্তু খুব বেশি ক্ষতি শারীরিক যে হবে সেটা আমি বলবো না। কারণ সব খাবারই আসলে আমরা নিতে পারি যদি আমরা সেটা পরিমাণের মধ্যে খেতে পারি। কিন্তু আপনি দেখা গেল যে আপনি হালিম খাচ্ছেন, বেগুনি খাচ্ছেন, ছোলা খাচ্ছেন, পেঁয়াজু খাচ্ছেন, তার মানে এই মেনুটা ইজ নট এ গুড মেনু। অর্থাৎ আপনাকে খারাপ খাবারগুলোকে রেখেও কিন্তু ভালো খাবারের পাশাপাশি মেনুকে ব্যালেন্স করাটা বুঝতে হবে। তখনই কিন্তু আমরা আমাদের শরীরকে আসলে অনেক কিছু থেকে রক্ষা করতে পারবো। এই দেখবেন এই রোজার পরে আমাদের কাছে অনেক রুগী আসবে যাদের ইউরিক অ্যাসিড হাই, যাদের কিডনি ক্রিয়েটিনিন একটু বেড়ে গেছে, অনেকের আছে হাত পা জ্বালা পোড়া, ব্যথা, মাসেল ক্র্যাম্পিং। অনেকে মনে করেন রোজা রাখছি, পানি কম খাচ্ছি সেই জন্য, হয়তো আসলে সবকিছু পানি কমের জন্য নয়, এক্সেস ফুডের কারণেও হয়ে থাকে। সো সব মিলিয়ে আসলে আমাদেরকে পানি, খাবার সব দিকেই আসলে আমাদেরকে নজর দিতে হবে, কারণ এটা সংযমের মাস। অবশ্যই সংযম কিন্তু প্লেট থেকেই আমাদেরকে করতে হবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আরেকটি বিষয় আপনার কাছে এখন আলোকপাত করতে যাচ্ছি যে আমরা কয়েকদিন ধরেই দেখছি যে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে দুটি ফল নিয়ে খুব আলোচনা হচ্ছে, একটা হচ্ছে তরমুজ এবং আরেকটা হচ্ছে বাঙ্গি। যেমন কেউ বলছে তরমুজ খাবো কি খাবো না, বাঙ্গি খাবো কি খাবো না। হুম। আসলে এই দুইটা ফলের মধ্যে কোনটি বেশি পুষ্টির চাহিদা বেশি যোগায়, বা কোনটা আমাদের জন্য শরীরের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটা যদি আপনি একটু বলতেন। আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহ কিছু না কিছু দিয়ে দিয়েছেন, ব্যালেন্স করে দিয়েছেন। যেমন আমি যদি তরমুজের কথা বলি, নিউট্রিশনালি তরমুজে ভালো মাত্রার পটাশিয়াম আছে, ভিটামিন সি আছে। তরমুজের যে লাল রং লাইকোপেন, সেটাই কিন্তু আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। তরমুজে আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তরমুজের 90%ই পানি, যা আমাদেরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। আবার এদিকে বাঙ্গির কিন্তু আবার যথেষ্ট নিউট্রিশনাল ভ্যালু রয়েছে। বাঙ্গিতে আপনার পটাশিয়াম, সোডিয়াম রয়েছে। বাঙ্গির মধ্যেও কিন্তু প্রায় 90%-এর উপরে পানি থাকে। বাঙ্গিতে অনেক ফাইবার থাকে এবং বাঙ্গির রং আল্লাহ হলুদ দিয়েছেন। অর্থাৎ এইখান থেকেই কিন্তু আমরা ভিটামিন গিয়ে আমাদের স্কিনকে ভালো রাখে, কুলিং এফেক্ট আছে, নিউট্রিশনাল ব্যালেন্স করে, ইলেকট্রোলাইটের ব্যালেন্স করে। সো সমতা রক্ষা করে খেলে কিন্তু আসলে মিডিয়াতে এই ধরনের কথাগুলো আসতো না। মিডিয়াতে এই কথাগুলো আসার পেছনে কয়েকটা কারণ রয়েছে। এক হচ্ছে তরমুজ আমরা কেজি দরে অনেক দাম দিয়ে কিনছি, কারণ তরমুজের টেস্ট আসলে আমাদেরকে কাছে নিয়ে যায় তরমুজের। কিন্তু বাঙ্গিও কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনি বাড়িতে এনে, যেমন আমি কিন্তু বেশ পছন্দ করি বাঙ্গির শরবত খেতে, এটা খুব ইজি। বাঙ্গিটাকে হাত দিয়ে চটকিয়ে, যেটাকে আসলে বেলে বাঙ্গি বলা হয়, নরম থাকে, এটার পানি দিয়ে একটু আখের গুড় বা একটু যদি তাল মিশ্রি দিয়ে এটা শরবত করে খেতে পারেন, এটা মারাত্মক কুলিং এফেক্ট আছে। বাঙ্গি আপনি একটু বেশিও যদি কেউ খেয়ে ফেলে অ্যাসিডিটি গ্যাস হবে না, যেখানে তরমুজ কিন্তু আপনি একটু বেশি খেলেই পেট দেখবেন ডিসকমফোর্ট ফিল করছেন, বাংলায় যেটাকে বলে পেটটা গরম লাগছে, আসলে এটা ডিসকমফোর্ট ফিলিং। সো সব জিনিস যদি, যে কোনো জিনিসের দাম মনে রাখবেন নির্ভর করবে আমাদের ভোক্তাদের উপরে। অর্থাৎ আমরা যেটাকে প্রায়োরিটি দিব সেটার দাম সেরকম হবে। সেই জন্য আসলে নেগেটিভ সেন্সে বাঙ্গিকে তুলে ধরা হলেও আমি মনে করব নেগেটিভ জিনিস দিয়ে কিন্তু বাঙ্গি আসলে অনেক উপরে চলে আসবে। কারণ সেই জন্য আমরা পুষ্টিবিদরা এখন বাঙ্গির গুণাগুণই বেশি বলছি, যাতে মানুষ বাঙ্গিটাকে কিনে। এটাও আমাদের দেশীয় ফল, দুটোকেই রকম ফের করে খেলে কিন্তু দুটোর দামেও ব্যালেন্সিং আসবে, তরমুজের দামটাও কমে যাবে, স্বাচ্ছন্দ্যে অনেক মানুষই তরমুজ খেতে পারবে। তরমুজ কিন্তু এক শ্রেণীর মানুষ এখন খাচ্ছে, যেহেতু এটা কেজি দরে বিক্রি হচ্ছে। তরমুজ আপনি অনেক দিন রাখতে পারবেন না, নরম হয়ে যায়। তরমুজে কিন্তু একটু গন্ধ হয়ে গেলে আর খাওয়া যায় না। অত বড় তরমুজ আবার এত বেশি একসাথে খাওয়া যায় না। সো আমার মনে হয় যে দুটোকেই যদি আমরা মিলে মিশে খাই, দুটোর নিউট্রিশনই আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট।
ধন্যবাদ ম্যাম। রোজার মাসে যেহেতু আমাদের অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, আমাদের একটা সমস্যা হয় যেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তো এই সমস্যায় যদি কেউ পড়েন তাহলে তার কি করা উচিত? আচ্ছা, কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণগুলো রোজায় আমি একটু আগে বলে নিই, তাহলে খুব ইজি ওয়েতে তারা সলিউশন পেয়ে যাবে। প্রথম কারণটাই হচ্ছে পানি যদি কারো কম খাওয়া হয়। আসলে এত ভরপেট ইফতার খাওয়ার পর অনেকে দেখবেন আর পানি খাওয়া হচ্ছে না সময়ের অভাবে, কারণ এরপরই তারাবি শুরু হয়ে যায়। মনোযোগ দিয়ে তারাবি পড়ার পর দেখা যায় রাতে ডিনারের প্রস্তুতি, তখনও পানি কম খাওয়া হয়। আবার ঘুমানোর একটা তাগিদ থাকে। সব মিলিয়ে আসলে পানি কমের কারণেই মেইনলি কোষ্ঠকাঠিন্যটা হয়। দ্বিতীয়ত কারণ যেটা আছে সেটি হচ্ছে এক্সেসিভ ফুড ইনটেক বা ভাজা পোড়ার কারণে, এবং কি পেটে যদি কারো গ্যাস হয়, গ্যাস হলেও কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায় অনেকের হচ্ছে। এটা কোরিলেটেড, অর্থাৎ অ্যাসিডিটি বা গ্যাস বেশি হলে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার কোষ্ঠকাঠিন্য হলে অ্যাসিডিটি বা গ্যাস হচ্ছে। এটা মেইনলি আসলে খাবার সিলেকশনের কারণে হয়, অতিরিক্ত বেশি ভাজা পোড়া। আবার অনেকে দেখা যাচ্ছে শুধু লেবুর শরবতই খাচ্ছে, বেশি টক খেয়ে ফেলছে, আবার ভাজা পোড়াও খাচ্ছে। তখন আসলে এরকম একটা কনস্টিপেশনের প্রবলেম হয়। আবার অনেকে আছে এই রোজায় চা খাচ্ছে, কফি খাচ্ছে নিজেকে চাঙ্গা রাখার জন্য, তাদেরও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর একটি প্রধান কারণ হচ্ছে সবজির কম খাওয়া। দেখেন, ইফতার টেবিলে আপনি নিজেও আজকে নিজের বাসায় গিয়ে খুঁজবেন সবজির আইটেম কয়টা আছে। রাতে দেখা যাচ্ছে খুব একটা বেশি সবজি খাওয়া হচ্ছে না। আবার ভোর রাতে দেখা যায় যে এত মানুষের খাবারের ইচ্ছাটা থাকছে না, অত বেশি সবজি খাওয়া হচ্ছে না। যেখানে 3 থেকে 4 পরিবেশন সবজি খাওয়ার কথা, সেটা হয়তো অনেকটা কম হচ্ছে। এই প্রধান কারণটা ফাইবারের অভাবে আমাদের কোষ্ঠকাঠিন্য হচ্ছে। তাই করণীয় হচ্ছে পর্যাপ্ত পানি খেতে হবে, 2 থেকে 2.5 লিটার পানি। ইফতার থেকে সেহরি পর্যন্ত ভাজা পোড়া খাবারটিকে একটু কমিয়ে আনতে হবে। ইজিলি ডাইজেস্টেবল খাবারগুলোকে বেশি ইফতার টেবিলে রাখতে হবে। সবজির মেনুতে অনেক কিছু করতে হবে, সবজি দিয়ে অনেক মেনু করতে হবে। এবং এখন যেহেতু পটল পাওয়া যাচ্ছে, ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, চাল কুমড়া বাজারে আল্লাহর রহমতে এখন সব সবজি আছে। একটু রকম ফের করে যে বেগুনি খাচ্ছে, বেগুনির পরিবর্তে আমি বলবো বেগুনি না খেয়ে সবজি দিয়ে যদি একটা কাটলেট, চপ অথবা পাকোড়া করে খেলেও কিছুটা হলেও তো সবজি খাওয়া হচ্ছে। সো একটু একটু সবজির মাত্রাটা বাড়িয়ে দিলেই, আর একটু হাঁটা চলাটা করতে হবে। মানে নামাজ পড়ে টায়ার্ড থাকেন ডেফিনেটলি, কিন্তু যদি একটু ঘরের মধ্যে পাইচারি করা হয়, তাহলেও কিন্তু অনেকটা দেখবেন এই কোষ্ঠকাঠিন্য থেকে আমরা আমাদেরকে প্রিভেন্ট করতে পারছি। ধন্যবাদ ম্যাম। এবার আমরা একটু যেতে চাচ্ছিলাম নাজমুল স্যারের কাছে। স্যার, আপনি বাংলাদেশ স্কাউটস এর ডিজাস্টার কোঅর্ডিনেশন সেলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনা এই মহামারীর সময় স্কাউট ও সাধারণ মানুষের জন্য কোনো পরিকল্পনা বা প্রোগ্রাম আছে কি? জি, ধন্যবাদ। আমি ইতিমধ্যে কিছুটা আলোচনা করেওছি। আহ, আমাদের আসলে এই সেল শুধুমাত্র করোনা নয়, এর আগেও আমরা বিভিন্ন দুর্যোগের সময় আমরা বিভিন্ন আহ, দুর্যোগকালীন সময় আমাদের এই করোনা ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল থেকে বিভিন্ন দুর্যোগে কাজ করেছে। আমরা এই সেলটিকে এমনভাবে তৈরি করতে চাচ্ছি, এবং ইতিমধ্যে এমনভাবে এটা তৈরি কিছুটা হয়েছেও, যে আমরা যে কোনো দুর্যোগের সময় আমরা যেন দ্রুত গতিতে রেসপন্স করতে পারি, সেইভাবেই তৈরি হচ্ছে। তো এখানে আমি বলবো যে আমরা করোনাকালীন সময়েও আমরা বিভিন্ন, আমি আমি আগেও বলেছি যে আমি যদি এইগুলির সম্পূর্ণ ফিরিস্তি দিতে যাই, তাইলে আমাকে পুরো সেশনটা নিয়ে আমাকে কথা বলতে হবে। তারপরও আমি কিছু কিছু যে কাজগুলি আমরা করোনাকালীন সময় আমরা করেছি সেইগুলি একটু উল্লেখ করতে চাই। আমরা এই সময় আহ, সারা বাংলাদেশে জেলা ওয়ারি, এবং আপনারা জানেন বাংলাদেশ স্কাউটসের বিশেষ জেলা ও অনেকগুলি আছেন। সব নিয়ে আমরা 153টি জেলা আছেন। সবগুলি জেলাতে আমরা 20 সদস্যের একটি রেসপন্স টিম গঠন করি। এটা আমরা গত বছরে গঠন হয়, এবং তারা আমাদের নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে, বিশেষ করে করোনাকালীন সময়ে অনেক কাজ করেছেন। এছাড়াও আমরা বিভিন্ন আমাদের সাথে যারা ইউএনডিপি, ইউএনএসএফ, আমরা একটু অপেক্ষা করব, যেহেতু স্যার টেকনিক্যাল কারণে হচ্ছে আমাদের সাথে সংযুক্ত হতে একটু সমস্যা হচ্ছে।
যে আমরা একটু কমেন্ট সেকশনের দিকে যাব, যে অনেকেই অনেক কমেন্ট করেছেন, আমরা দেখি কমেন্টে। একই জয় জাহি, তিনি লিখেছেন আফিফ খান জয়, শাহ মাকদুম কলেজ, রোভার স্কাউট গ্রুপ বাংলা, আফিফগঞ্জ শাহ মাকদুম কলেজ রোভার স্কাউট গ্রুপ, বাংলাদেশ স্কাউট রাজশাহী জেলা রোভারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শাহিন, তিনি লিখেছেন জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন স্বাস্থ্য জনাব কাজী নাজমুল হক নাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। ধন্যবাদ আপনাকে। আহ, শামীম আরা শামীম আরা বেগম, তিনি লিখেছেন ডিসিআর এসজি পক্ষ থেকে এই ধরনের আয়োজন এর জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এছাড়াও আমাদের জামাল উদ্দিন শিকদার স্যার, তিনি লিখেছেন মেনি থ্যাঙ্কস টু মিস তামান্না চৌধুরী অ্যান্ড National Commissioner CD Health Mr. Najmul Haq Naju for their valuable time to support Disaster Coordination Cell of Bangladesh Scouts and arranging such an important live show. MD Jamaluddin Shikdar, Deputy National Commissioner Health. ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমরা আবার ফিরে যাচ্ছি নাজমুল হক স্যারের কাছে। স্যার যেহেতু আবার ফিরে এসেছেন, স্যার। আমি খুব দুঃখিত, যান্ত্রিক ত্রুটির জন্য আমি একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। যেটা বলছিলাম আমি, যে আমরা এই বিভিন্ন জেলাতে আমরা করোনা রেসপন্স টিম গঠন করি। তাছাড়াও আমরা আরো অনেক, যেমন আমরা দুরন্ত টিবি এবং ইউএনডিপি সাহায্যে আমরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, দুরন্ত টিবিতে আমরা সবসময় গত 26/3/20 তারিখ থেকে আমরা টিবিসি প্রচার করি করোনা সংক্রান্ত। আমরা জাতীয় সদর দপ্তরে যারা আমাদের জাতীয় কমিশনার এবং জাতীয় উপকমিশনার আছেন, ওনাদেরকে আমরা বিভিন্ন জেলার দায়িত্ব দিয়ে সেখান থেকে আমরা সবসময় ওনারা যোগাযোগ করেছেন এবং এই করোনা গত 1 বৎসর ওনারা যথেষ্ট পরিশ্রম করেছেন। আপনারা প্রায় প্রতিনিয়তই ওনারা করোনার পরিস্থিতি এবং কি করণীয় এবং স্কাউটদেরকে সবসময় সাহস জুগিয়ে গিয়েছেন ওনারা। এছাড়া এই করোনা পাশাপাশি আমরা আমাদের স্কাউট কার্যক্রম কিন্তু বন্ধ রাখিনি। আমরা আমাদের স্কাউট কার্যক্রম সারা বৎসর চালু রেখেছি। আপনারা জানেন ইতিমধ্যে প্রায় প্রতিদিন অন্তত 8টা 10টা 15টা প্রোগ্রাম আমাদের স্কাউটের থাকছি। বিভিন্ন বিভাগ, আমাদের স্কাউটের 20টি বিভাগ আছে, স্কাউট সদর দপ্তরে 20টি বিভাগ আছে এবং 20টি বিভাগ থেকে প্রতিটি বিভাগ থেকে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকে এবং এই প্রোগ্রামগুলি অনলাইনে হচ্ছে। এছাড়াও আমরা ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে আমরা রেসপন্স টিম গঠন করি এবং আমাদের এই রেসপন্স টিমগুলি কাজ করে যাচ্ছে। আমি একটু বিবরণ দিচ্ছি যে কাজগুলি আমরা ইতিমধ্যে করেছি। আমরা মাঠ পর্যায়ে করোনা সংক্রান্ত বিভিন্ন যে মালামালগুলি, যেমন ধরেন পিপি, মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার, ডেটল সাবান ইত্যাদি সামগ্রী আমরা সংগ্রহ করি এবং বিতরণ করি এবং এগুলি সারা বাংলাদেশে আমরা প্রেরণ করি। আমাদের সদর দপ্তরে একটি কোঅর্ডিনেশন সেল গঠন করি। সেই সেলটি 24 ঘন্টা আমাদের সারা বাংলাদেশের সাথে যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন কর্মকাণ্ডের নির্দেশনা এবং তাদের সেই রিপোর্টগুলি সংগ্রহ করি। আমরা করোনাকালীন সময় প্রত্যেকটি জেলার সাথে আমরা অনলাইনে আমাদের জাতীয় সদর দপ্তরের সাথে সভা করি এবং তাদেরকে সেইভাবে নির্দেশনা দিয়ে থাকি। এছাড়াও আমরা গাজীপুরে যে ডাক্তার, তাদের থাকার জন্য, যে ডাক্তার যারা করোনা ডিউটি করেন তাদের থাকার জন্য আমাদের সম্মানিত সভাপতি মহোদয় একটি রিসোর্টে তাদের থাকার ব্যবস্থা আমরা ইতিমধ্যে করেছি। আমি এই বিভাগে খুব বেশি দিন হয়নি এই বিভাগের দায়িত্ব নিয়েছি, কিন্তু যারা ছিলেন, বিশেষ করে এই বিভাগের দায়িত্বে ছিলেন জনাব শাহ কামাল, যিনি বাংলাদেশ সরকারের একজন সচিব, উনি যথেষ্ট পরিশ্রম করেছেন এই বিগত বৎসর। আমরা তারই ধারাবাহিকতায় বাকি কাজগুলি করে যাচ্ছি। আমরা সবসময় আমাদের প্রধান জাতীয় কমিশনারের নির্দেশনায় এবং উনি ব্যক্তিগতভাবে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আমাদেরকে পরামর্শ এবং আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন এবং সেই মোতাবেক আমরা মাঠ পর্যায়ে সেই নির্দেশনাগুলি পৌঁছে দিয়ে থাকি।
আমার এই কোঅর্ডিনেশন সেলে যারা পরিশ্রম করেছে, আমি তো বিশেষ করে জামাল উদ্দিন শিকদারের কথা বলবো, যে তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এবং এই সেলটাকে একটি কার্যকরী সেল হিসাবে ইতিমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা যদি আরো বলি, আমাদের এই সময়ে গত বছরে আমাদের যারা অসচ্ছল স্কাউট পরিবার আছে, সেই অসচ্ছল স্কাউট পরিবারকে আমরা বিভিন্ন সহায়তা প্রদান করি, বিশেষ করে এককালীন আমরা 2000 টাকা করেও তাদেরকে অনুদান হিসাবে পাঠিয়েছি। এছাড়াও আমরা আমাদের জনপ্রশাসন সচিব মহোদয় বিভিন্ন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে গরিব অসহায় অসচ্ছল স্কাউট পরিবারকে সহায়তা প্রদান করা হয়, এবং আমাদের মাঠ পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন ওনারা জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিসারদের সাথে যোগাযোগ করে তাদেরকে সেই সহায়তার আওতায় নিয়ে এসেছে। তো এরকম কাজের মানে বিবরণ দিতে গেলে অনেক দেওয়া যাবে। তো আমরা বলছি যে আগামী দিনও আমরা কাজ করে যাব, এবং একটু আগেও আমি বলেছিলাম যে আমাদের একটি টিম বা একটি কমিটি কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে তারা একটি সভায় যুক্ত আছেন, যারা এই পরিস্থিতিতে সামনের দিকে আরো কি করা যায় সেই জন্য এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতেছেন ইউনিসেফ, ইউএনডিপি, তারপরে রেকিট, বেনকিজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা ব্র্যাক থেকে সহযোগিতা পেয়েছি, তারপরে অন্যান্য বিভিন্ন ড্রাগ কোম্পানিগুলির থেকেও আমরা বিভিন্ন রকম সহযোগিতা পাই, যেগুলি আমরা মাঠ পর্যায়ে করোনা প্রতিরোধের জন্য বা করোনার ইয়ের জন্য আমরা পাঠিয়ে থাকি। তো সর্বোপরি আমি একটা কথাই বলবো যে যদি এই বিবরণ দিতে যায়, এই বিবরণে আমরা অনেক কিছুই করতে পেরেছি, কিন্তু আমাদের সবসময় একটা ভয় কাজ করছে যে এই কাজগুলি করতে গিয়ে যেন আমার স্কাউট পরিবারের সদস্যদের কেউ এই করোনায় আক্রান্ত না হয়। এটি নিয়ে সবসময় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা খুব একটি মানে এটাকে কি বলা যায়, খুব চিন্তিত। তো সেইভাবে আমরা আমাদেরকে সুরক্ষা রেখে, আমাদেরকে নিরাপদ রেখে আমরা কাজ করে যাব। আর একটি অনুরোধ জানাবো সবাইকে, এই করোনার এই যে ইয়েগুলি মেনে যাতে ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম করে এবং নিজেরও অবস্থান করে, সেটি আমাদের অনুরোধ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে অনেক তথ্যবহুল একটি বক্তব্য প্রদানের জন্য। তো আমি আবার এখন তামান্না ম্যামের কাছে যেতে চাচ্ছিলাম যে ম্যাম, এই রোজার সময় গর্ভবতী মায়েরা যদি রোজা রাখে বা তাদের খাদ্য তালিকায় তারা কি কি খাবার রাখতে পারে? আচ্ছা, প্রথমত গর্ভবতী মারা রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই তাদের ডক্টরের সাথে কথা বলবেন, কারণ যদি কোনো কমপ্লিকেটেড গর্ভাবস্থা হয় তাহলে কিন্তু অবশ্যই তারা রোজা রাখবেন না। আর তারা যদি ডক্টরের পরামর্শে রোজা রাখেন, অবশ্যই তাকে তার এবং তার যে বেবি হবে তার পর্যাপ্ত পুষ্টির জন্য তাকে অবশ্যই খুব ভালো মতো সুষম এবং ব্যালেন্স এবং হেলদি খাবার তাকে খেতে হবে। প্রথমত মনে রাখতে হবে গর্ভবতী মাকে কোনোভাবেই বাইরের কোনো খাবার, বিশেষ করে কালারফুল, রং অ্যাডেড এমন ধরনের কোনো ড্রিঙ্কস থেকে বিরত থাকতে হবে। গর্ভবতী মাকে কোনো চিনি বা অতিরিক্ত মিষ্টি খাবার থেকে বিরত থাকতে হবে, এবং টেস্টিং সল্ট অ্যাড করা হয়েছে বা সয়া সস অথবা কোনো টেস্ট মেকার দিয়ে তৈরি খাবার একজন গর্ভবতী মাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। প্রসেসড খাবারগুলো একজন গর্ভবতী মাকে এড়িয়ে চলতে হবে, যেমন সসেজ, নাগেট, যেগুলো প্রসেস করা। একটা সাধারণ মানুষ আসলে যতটা কোনো কিছু খাবার খেয়ে যেই ক্ষতিটা হয়, কিন্তু একজন গর্ভবতী মা সেই খাবারটি খেলে একজনের সাথে আরো আরেকজনেরও ক্ষতি হয়, অর্থাৎ দুজনের ক্ষতি হয়। যার জন্য এই সময় অনেক সতর্ক থাকতে হবে। গর্ভবতী মাকে প্রয়োজনে ইফতারে ভাত আমরা পরামর্শ দিয়ে থাকি, যে স্বাভাবিক সময়ে তিনি যেই খাবারটি দুপুরে খেতেন সেটি সেহরিতে, এবং যেই খাবারটি তিনি রাতে খেতেন সকালে নাস্তায়, এবং ফল সবকিছু সারাদিনের খাবার যেগুলো খেতেন সেগুলোকে ইফতারে, আর তার রাতের খাবারটি রাতেই থাকবে। এভাবে তাকে খাবারটিকে ভাগ করতে হবে। ডিম, কলা,
খেজুর, দুধ এবং দুধের খাবার, মাছ, এই খাবারগুলো গর্ভবতী মাকে তার খাদ্য তালিকায় রাখতে হবে। এবং একজন গর্ভবতী মাকে অবশ্যই শাকসবজির ব্যাপারটিও খেয়াল রাখতে হবে, কারণ গর্ভাবস্থায় এটির অনেক চাহিদা রয়েছে এবং প্রোটিন আর আয়রন যুক্ত খাবারের যথেষ্ট চাহিদা রয়েছে। ক্যালসিয়ামের জন্য দুধ, দুধের খাবার, প্রোটিনের জন্য ডাল, মাছ, মাংস এবং ডিম। আর যেটা হচ্ছে আয়রনের জন্য তাকে লাল রঙের শাকসবজি, বিশেষ করে গাঢ় সবুজ রঙের শাকসবজি, পাশাপাশি মাছ, ডিম এগুলো খেতে হবে। অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারটি খেলেই কিন্তু একজন গর্ভবতী মা তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সব পেয়ে যাবেন। এবং যেই খাবারগুলো তাকে উপাদানগুলো বাদ দিয়ে খাবারটি গ্রহণ করতে হবে, সেগুলো অলরেডি আমি যেগুলো বলেছি সেখান থেকে গর্ভবতী মাকে সরে আসতে হবে। বাইরের কোনো খাবার খাবেন না, কারণ এই সময় যদি কোনো তিনি শারীরিক সমস্যায় পড়েন, যেমন ডায়রিয়া বা লুজ মোশন, তাহলে কিন্তু অনেক ধরনের ওষুধই তাকে দেওয়া যাবে না, যার জন্য গর্ভাবস্থায় খুব সতর্কতার সাথে আসলে খাবারগুলোকে সিলেক্ট করতে হবে। ম্যাম, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা শরীরের ওজন কমানোর ক্ষেত্রে কিটো ডায়েট ফলো করেন, এতে কিন্তু দেখা যায় শর্করার পরিমাণ নেই বললেই চলে। এই জি, কিটো ডায়েটটা শরীরের জন্য কতটা উপকারী? আসলে পৃথিবীর কোনো কিছুই ইমব্যালেন্স কখনোই সাস্টেনেবল কোনো সলিউশন আনে না। একটা ব্যালেন্স ডায়েটে যেখানে বলা হয় কমপক্ষে ৪৫ থেকে ৫৫% ক্যালোরি শুড কাম ফ্রম কার্বোহাইড্রেট, সেখানে কিটোর ব্যাপারটি হচ্ছে ৫% কার্বোহাইড্রেট থেকে ক্যালোরি আসবে। অর্থাৎ পুরোটাই পিরামিডটাই একেবারে উল্টা। তো আমাদের শরীর জন্মের সময় মায়ের গর্ভ থেকে যেইভাবে আসলে বিল্ড আপ হয়ে আসছে, শরীরকে আপনি রাতারাতি হঠাৎ করে সাডেন ওজন কমানোর জন্য যদি একটা ডিফারেন্ট সিগন্যাল দেন, তার খাবারের পুরো ধরনই চেঞ্জ করে ফেলেন, অর্গানগুলো কিন্তু প্রস্তুত থাকে না, সে ম্যানেজ করে নেয়। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে সে তো কিটো করে কমছে, অফকোর্স কমবে, কারণ প্রথম যখন সে কিটো করছে, কার্বোহাইড্রেটকে বন্ধ করছে, তখন আসলে তার শরীরের পানির ভাগটাই বেশি কমে আসে, যার ফলে সে খুব রাতারাতি দেখতে পায় যে তার ওজন কমেছে, কিন্তু আদৌ সেই ওজনটাকে সে ধরে রাখতে পারে না, কারণ সে ২ মাস বড়জোর ৩ মাস কিটো করুক, ইন দ্য মিন টাইম তার অনেক কিছু ক্ষতি হবে। অনেক সাইন অ্যান্ড সিমটম আপনারা দেখবেন, মিলিয়ে দেখবেন যারা কিটো করেছে তাদের মধ্যে পাওয়া যায়, যেমন চুল পড়া, স্কিনের খারাপ হওয়া, কনস্টিপেশন হওয়া, প্যানক্রিয়েটাইটিস, লিভারের সমস্যা এবং পরবর্তীতে মেমোরি প্রবলেম, মেজাজ খিটখিট। সো মানুষকে বাঁচতে হলে কিন্তু শুধুমাত্র ওজন কমিয়ে রাখলে সে যে সুস্থভাবে বাঁচতে পারবে তা না। বিহেভিয়ার, মানুষের মন মানসিকতা, মানুষের সুস্থ থাকা, তার স্ট্যামিনা, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, অনেক কিছুর উপরে নির্ভর করে। একটা সবচেয়ে হরেবল থিং হচ্ছে কিটো ডায়েটে কোনো ভালো ফল নাই, কিটো ডায়েটে দুধ নাই। হাউ কাম? যেখানে সারা পৃথিবীতে বলা হয় যে মায়ের বুকের দুধই হচ্ছে একটা বাচ্চার জন্য সর্বশ্রেষ্ঠ খাবার, এবং তারপরে তার মৃত্যু পর্যন্ত তাকে প্রতিদিনে WHO গাইডলাইন বলেন, পৃথিবীর যে কোনো গাইডলাইনে আপনি দেখেন একটা ডেইরি সার্ভিং আছেই, দুধ বা দুধের খাবার আছেই। সেখানে কিটোতে কোনো দুধের স্থান নাই, কিটোতে কোনো ফলের স্থান নাই। তাহলে শুধুমাত্র সবজি আর প্রোটিন যদি হতো আমাদের খাবার, তাহলে তো এটা অবশ্যই মানুষের গাইডলাইনে চলে আসতো, আমাদেরকেও বলা হতো যে এইভাবে পেশেন্টকে আপনারা ডিল করবেন। সো আমি মনে করি হঠাৎ করে আসলে এটা একটা ফেসবুক বা বলেন ইনস্টাগ্রাম বলেন, আসলে সেখানেরই মানুষকে উদ্বুদ্ধ করা হয়, যারা আসলে লজিক্যাল, যারা ওয়েল এডুকেটেড অ্যান্ড যারা আসলেই বিভিন্ন রিসার্চ, ক্লিনিক্যাল রিসার্চ গুলো পড়েন, তারা কখনোই এই কিটো, আমার মনে হয়, আমি বলি বা না বলি, তারা করবেন না। ধন্যবাদ ম্যাম আপনাকে। সময় হয়েছে কমেন্ট নেবার, আমরা এখান থেকে কিছু প্রশ্ন নিতে চাচ্ছি। প্রথমে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে ওজন কমানোর জন্য যে ডায়েট, তাতে কি কি সবজি না খাওয়া উচিত? আচ্ছা, ওজন কমানোর ডায়েটে এমন কোনো সবজি নাই আপনাকে নিষেধ করব আমি, আপনি সব রকম সবজি খেতে পারবেন পরিমিত পরিমাণে, শুধুমাত্র আলু বন্ধ করা হয়, আলু আসলে সবজির মধ্যে পড়ে না। আবার অনেকে মনে করেন মাটির নিচের সবজিগুলো আসলে অ্যাভয়েড করবেন, দেখেন মাটির নিচের গাজর, হ্যাঁ গাজরে অনেক ভালো ক্যালোরি পাওয়া যায়। তো সবজি বলা হয় রকম ফের করে খেতে, কেউ যদি ১ কাপ নিরামিষ খায়, তাতে যদি ৩-৪ টুকরা গাজর থাকে, তাতে এমন কোনো বিগ ডিল না। অর্থাৎ পরিমাণ এখানে ইম্পর্টেন্ট, তবে হ্যাঁ
পানীয় সবজিগুলো যেমন যেগুলোতে পানি কন্টেইন করে বেশি, লাউ, চাল কুমড়া, পেঁপে, পটল, এগুলো আসলে একটু ক্যালোরি কম। সো আপনি যদি ওজন কমাতে কোন সবজিগুলো খাবেন জিজ্ঞেস করেন, সেই ক্ষেত্রে পানীয় সবজিগুলো, মাটির যেগুলো উপরে ঝুলে হয়, সেগুলো আসলে অনেক উপকারী। আর কোন খাবার কোনটি খাবেন না বললে মাটির নিচের গুলোকে একটু পরিমিত পরিমাণে আমরা খেতে বলি, যদি তার কোনো অন্য সমস্যা না থাকে, লাইক কিডনি প্রবলেম বা ইউরিক অ্যাসিড প্রবলেম, তাহলে সব সবজি সে পরিমিত পরিমাণে খেতে পারবে। 5টি রং নির্বাচন করে সবজি খেলে আপনি ওয়েটও কমাতে পারবেন, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারবেন। ধন্যবাদ ম্যাম। আমরা আরেকটি প্রশ্ন নিব, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড হলে বা যাতে না হয় সে ধরনের কোন ধরনের ডায়েট মেনে চলতে হবে? ইউরিক অ্যাসিড যাতে না হয়, এটার আসলে ওইভাবে কোনো ডায়েট না, এটা লাইফস্টাইল। প্রোটিন পরিমিত পরিমাণে খেলে, যার যতটুকু প্রোটিন দরকার, একই জাতীয় জিনিস বেশি না খেলে, যেমন অনেকে আছে অনেক বাদাম খাচ্ছে, অনেকে আছে অনেক ডাল খাচ্ছে, অনেকের অভ্যাস থাকে প্রচুর টমেটো খাওয়া। সো আসলে যেই খাবারগুলো একঘেয়েমি খাবার অনেক বেশি খেলেও কিন্তু অনেকের ইউরিক অ্যাসিড হতে পারে যদি তাতে পিউরিন কন্টেইন করে। আর সেকেন্ডলি হচ্ছে কার ইউরিক অ্যাসিড হলে সে কোনগুলো খাবার খাবে না, এটা অনেকটাই ডিপেন্ড করে তার আসলে রিপোর্ট, কোন রেঞ্জে তার ইউরিক অ্যাসিড আছে, এবং সে কোনো ওষুধ নিচ্ছেন কিনা। সেই ক্ষেত্রে সাধারণত আমরা পিচ্ছিল সবজি, ডাল, ডাল এবং মাশরুম, যে খাবারগুলো আসলে ইউরিক অ্যাসিড বাড়াতে পারে সেগুলোর একটা তালিকা করে তাকে একটা স্বাভাবিক ব্যালেন্স চার্ট করে দেই। এক্ষেত্রে মাছ হতে পারে ভালো, প্রোটিন হিসেবে ডিম হতে পারে ভালো। কিন্তু ইউরিক অ্যাসিড অতিরিক্ত বেশি থাকলে আমরা কিন্তু শুধুমাত্র পিউরিন না, আমরা অনেক সময় একটু হাই ক্যালসিয়ামকেও কন্ট্রোল করি, কারণ অতিরিক্ত ইউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম যুক্ত হয়ে অনেক সময় স্টোন হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য খাবারটি আসলে বিবেচনা কার ক্ষেত্রে কোনটি নিষেধ হবে এটা অনেকটাই নির্ভর করে তার ইউরিক অ্যাসিডের যে বেড়েছে সেই রেঞ্জটার উপরে। ধন্যবাদ ম্যাম। আমরা আরেকটা প্রশ্ন দেখছি, আকমল খান তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রেসপেক্টেড নাজু ভাই, কংগ্রেচুলেশনস। আই এম 57 years old and I have a belly fat. How can I reduce my belly fat in this Ramadan? Can you guys suggest me a diet for that? ম্যাম। আচ্ছা, পেটে বেলি ফ্যাট অর্থাৎ অ্যাবডোমিনাল ফ্যাট, দিস ইজ এ ভেরি স্পেসিফিক এরিয়া। আমরা যখন একটা ডায়েট করি, ডায়েট ক্যান প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং সারা ওভারঅল ওয়েট কমাতে ডায়েট ক্যান হেল্প। বাট শুধুমাত্র পেটের একটা স্পেসিফিক এরিয়ার ওজন কমাতে কোনো স্পেসিফিক ডায়েট না, তবে সেই ক্ষেত্রে কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে। প্রথমত, আপনাকে রাতে 8টার পরে কোনো ভারী খাবার বা কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। খাবার খাওয়ার সাথে সাথে ইমিডিয়েট অনেক বেশি পানি খাওয়া যাবে না। খাবার খেয়েই শুয়ে পড়া যাবে না, এবং অবশ্যই আপনাকে হাঁটতে হবে, অর্থাৎ আপনাকে প্রতিদিন যে কোনো ভাবেই হোক আধা ঘন্টা 45 মিনিট হাঁটতে হবে, এবং পেটের কিছু হালকা এক্সারসাইজ এবং বসার পজিশনিংটাকে সবসময় টেক কেয়ার করতে হবে। আপনি যদি খুব কুঁজো হয়ে বসেন, আপনার বসার ক্ষেত্রে যদি আপনি একটু মানে ছেড়ে বসেন, তাহলে কিন্তু পেট হওয়ার সম্ভাবনা থাকে। সো স্পেসিফিক পেট কমাতে ডায়েট শুধু এইটাই যে রাতে ডিনারটা খুব কম হবে, 8টার পর কোনো কিছু খাওয়া যাবে না, তেমন ফাস্ট ফুড আর মিষ্টি খাওয়া যাবে না। আদারওয়াইজ আপনাকে কিন্তু আসলে বাকি সিস্টেম গুলো মেনে পেটটা কমাতে হবে। তিনি আরো লিখেছেন যে সবজির আইটেম রমজানের সময় খুব একটা পছন্দ হয় না, কাজেই স্বাস্থ্যসম্মত মজাদার কি সবজি খেলে ভালো হয় তার পরামর্শ চাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কিভাবে বুঝবেন কোন খাবারটি হেলদি কোন খাবারটি হেলদি না। যখন দেখবেন যে খাবারটি খেতে খুব বেশি মজা লাগছে না, ভাববেন সেটাই হেলদি। তো সবজি আসলে ওরকমই, সবজি আসলে মজা লাগে না, তবে এটাকে রকম ফের করে খাওয়া সম্ভব। যেমন সবজি দিয়ে আপনি চপ করে খেতে পারেন, সবজির পাকোড়া, অথবা সবজির নিরামিষ, সবজির কোরমাও কিন্তু করা সম্ভব, সবজির স্যুপ করা সম্ভব। এখন আসলে বাড়িতে যিনি রান্নবেন তার উপর ডিপেন্ড করে যে কোন ভাবে সেটাকে মজা করা যায়। এখন ধরেন সবজিকে মজা করে খেতে আপনি যদি ডেইলি সেটাকে পাকোড়া করে খান, চপ করে খান, ফ্রাই করে খান, মজা লাগবে, কিন্তু সেই সবজিটা আপনার কাজে লাগবে না। যার জন্য আমরা বলি যে সবজিটাকে একটু রকম ফের করতে। যেমন আপনি বেগুন না ভেজে খেয়ে বেগুন ভর্তা খেতে পারেন, আপনি সিম প্রতিদিন রান্নায় মাছের সাথে না দিয়ে হয়তো সিম দিয়ে ভর্তা করে খেতে পারেন, বা সিম সরিষা দিয়ে খেতে পারেন। বিভিন্ন রকম রেসিপি সবজির দেখবেন এখন ইউটিউবেও পাওয়া যায়, শুধু আপনাকে বুঝতে হবে যে কোন কোন ইনগ্রেডিয়েন্টস গুলো আসলে হেলদি আছে এখানে। যেমন এখন সজনে পাওয়া যাচ্ছে, সজনেতে প্রচুর ফাইবার। এখন সজনে আপনি প্রতিদিন কিন্তু সবকিছুতে খাওয়া যায় না, সজনে দিয়ে চিংড়ি মাছ দিয়ে
আলু দিয়ে একটা তরকারি রান্না করা যেতে পারে, সবজি ডালে দিয়ে দেওয়া যেতে পারে, সবজি সরিষা দিয়ে চচ্চড়ি করা যেতে পারে। সো নানান ভাবে কিন্তু এই সবজিকে খাওয়া যায়। আসলে এই জন্য সবজি কিভাবে আপনি এনজয় করবেন এটা আপনার বাড়ির রান্না বান্নার যিনি দায়িত্বে আছেন তার উপরই আসলে অনেকটা বেশি নির্ভর করে। আমি মনে করি যে সে যদি একটু ইউনিক মানে একটু আইকিউ খাটিয়ে একটু হেলদি ওয়েতে রেসিপি করেন, অবশ্যই আপনি অনেক টেস্ট পাবেন সবজি থেকেও। ধন্যবাদ ম্যাম। আবু নাসির উদ্দিন তিনি লিখেছেন, আমি ব্যায়াম এবং খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে অন্য কোনো লাইফস্টাইল ফলো না করে 1 বছরে 10 থেকে 12 কেজি ওজন কমিয়েছি। আমি এখন ওজন হ্রাস বা বৃদ্ধি না করে স্টেবল মানে 70 থেকে 72 কেজিতে রাখতে পারি এবং শরীরের পুষ্টির মাত্রাও ঠিক রাখতে পারি। আজকের অতিথি তামান্নার কাছে ডায়েট চার্ট চাচ্ছিলাম ম্যাম। কনগ্রেচুলেশন, অ্যাকচুয়ালি ইউ চুজ এ ভেরি রাইট ওয়ে। আপনি যেভাবে ওজন কমিয়েছেন ইট ইজ এ সাস্টেনেবল ওয়েট লস, কখনোই কমবে না। একটা ছোট্ট কথা বলতে চাই, যেহেতু আপনি ডায়েট করে ওজন কমাননি, শুধুমাত্র হেঁটে এক্সারসাইজ করে নিয়ম পরিবর্তন করে করেছেন, সো এটাকে ধরে রাখতে পারবেন আপনি এই নিয়মের মধ্যেই থাকলে। ডায়েট চার্ট বিষয়টা অনেকটাই ইন্ডিভিজুয়াল, এটা আসলে করতে হলে আপনার বর্তমান অবস্থা, ক্যালোরি, কাজ কি রকম করেন সবকিছুর উপরে ডায়েট চার্টটা করতে হয়। তবে জেনারেল যদি গাইডলাইন চান, আমি বলবো যে 6 মিল, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 6টি খাবার, বারে বারে অল্প অল্প করে খাবার, রাতে ভারী খাবার না খাওয়া, কার্বোহাইড্রেটটাকে একটু পরিমিত করা, নট কন্ট্রোল, মানে আমি বলবো যে একটু লিমিট করা। প্লাস হচ্ছে আপনি চিনি বা মিষ্টিটা বাদ দিয়ে যাবেন। অকেশনে গেলে অনেক বেশি খাবেন না, একটু চেষ্টা করবেন সংযত ওয়েতে খেতে। সবজি, মাছ, ডিম, দুধ খাবারের তালিকায় রাখবেন, এবং যেভাবে আপনি ডায়েট করছিলেন ডেফিনেটলি সেটা হেলদি, তা না হলে হয়তো ডায়েটে ওয়েট কমতেন। আপনি যদি ডায়েটে কমেন নাই, সো আপনার ব্যালেন্সিংটা ধরে রাখতে হলে আপনার খাবারের নিয়ম আপনি যেভাবে করছেন, আই থিংক ইট ইজ রাইট, এটাই আপনি ফলো করবেন। আশা করি আর নতুন করে কিছু করার প্রয়োজন হবে না, এবং এখন থেকে ডেইলি 30 মিনিট হাঁটলেই আই থিংক এনাফ আপনার জন্য ওজন ধরে রাখার। ধন্যবাদ ম্যাম। আমাদের তারেক মনোয়ার ভাই তিনি প্রশ্ন করেছেন, তিনি কিছু কমেন্ট করেছেন যে হ্যাপি স্কাউটিং আর স্কাউট হেলথ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তিনি একটি প্রশ্ন করেছেন যে রমজান মাসে সেহরিতে দুধ খেলে অ্যাসিড করে কেন, মানে অ্যাসিডিটির কথা হয়তো তিনি বলতে চাচ্ছেন রাইট, ম্যাম। আসলে রমজান মাসে দুধ খেলে অ্যাসিডিটি হয় না। আপনি দুধের আগে কি কি খেয়ে আসছেন সেটার উপরে অ্যাসিডিটি নির্ভর করে। আপনি ইফতারে যত্রতত্র অনেক ভাজা পোড়া খেয়েছেন, অনেক বেশি ক্রাঞ্চি মানে আপনার তেল তৈলাক্ত খাবার খেয়েছেন, সন্ধ্যা রাতে হয়তো তেমন কিছু খান নাই, দেখা গেল ভোর রাতে আপনি ভালোর জন্য, নিজের ভালোর জন্য দুধ খেলেন, তাহলে ওই 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 সময় আপনার অ্যাসিডিটি বা গ্যাস হবে। এই জন্য দুধ খাওয়া সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আসলে রোজায় ডিনার টাইমটা, অর্থাৎ আপনি ইফতারটাকে ভাজাভুজি বা তেলের জিনিসটা একটু কমিয়ে অন্যান্য খাবারগুলো খেয়ে আপনি যদি ইফতার সারেন, এবং ডিনারে আপনি যদি একটু দুধ ভাত বা একটু দুধ কলা রুটি এই ধরনের খাবারগুলোকে ডিনারে করেন, তাহলে আপনার অ্যাসিডিটিটা অনেকটা কম হবে। এক, দুই হচ্ছে এমনও হতে পারে হয়তো আপনি জানেন না আপনার হয়তো ল্যাকটোজ ইনটলারেন্স, সেই জন্য হতে পারে, সেই ক্ষেত্রে দুধটাকে শিফট করে আপনি দই নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। এছাড়াও আমরা আরো কিছু কমেন্ট নিব। যে মাহবুবুল হক তিনি লিখেছেন যে গাড়ি চালাতে চালাতে আমেরিকা থেকে প্রোগ্রামটি দেখছি ও শুনছি, ধন্যবাদ আপনাকে। এছাড়াও মাহমুদা নাসরিন তিনি লিখেছেন, ধন্যবাদ সুন্দর পরামর্শমূলক এই আয়োজনের জন্য। কাজী নাজমুল হক নাজু ভাইকে অনেক অভিনন্দন এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। এছাড়াও শাহিদুজ্জামান তিনি লিখেছেন, বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা রোভারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ আপনাকে। এছাড়াও আরো অনেকেই লিখেছেন, স্কাউটার মোহাম্মদ আলী স্যার তিনি ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ স্যার আপনাকেও। এছাড়াও আরো অনেকে অনেক কমেন্ট করেছেন, সময়ের অভাবে হয়তো আমরা পড়তে পারছি না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমি নাজমুল হক নাজু স্যারকে বলতে চাইবো যে স্যার, ম্যামের কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে এবং ডিজাস্টার কোঅর্ডিনেশন সেলের পক্ষ থেকে স্কাউট ও সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি সর্বশেষ কোনো বার্তা থাকে সেটা দিতে পারবেন। তামান্না চৌধুরীর কাছে আমার বিশেষ কোনো বক্তব্য নাই, স্পেসিফিক কোনো বক্তব্য। আমি আলোচনাটি আজকে মনোযোগ সহকারে শুনছিলাম। তাছাড়াও আমি 71 টিভিতে ওনার সবগুলি বক্তব্যই আমি খুব মনোযোগ সহকারে সবসময় শুনি, এবং আজকে এই প্রোগ্রামে ওনাকে পাওয়াটা আমাদের জন্য খুবই সৌভাগ্য বলে আমি মনে করব। এবং আমি এটা বলবো যে আজকে উনি যে বক্তব্য বা যে পরামর্শগুলি দিয়েছেন, এইগুলি যদি আমরা মেনে চলি নিশ্চয়ই আমরা খুবই উপকৃত হব। এবং আমরা যারা
আজকে ভিউয়ার ছিলাম, তারা তো অবশ্যই নিজেরা এটাকে ফলো করব, পাশাপাশি আমাদের পরিবারের সবাইকে যেন সেটাকে ফলো করা বা সেই পরামর্শগুলি যদি মানে পৌঁছে দেন, তাহলে আমরা খুবই সবাই উপকৃত হব। আমি তামান্না ম্যামের প্রতি এতটুকুই বলবো যে আপনি আজকে আমাদের মাঝে এসেছেন, বাংলাদেশ স্কাউটস আপনাকে পেয়ে খুবই আনন্দিত, এবং আপনাকে বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। পাশাপাশি একটা অনুরোধ রাখবো যে আপনি নিশ্চয়ই আমাদের ডাকে ওদের ভবিষ্যতে বিভিন্ন প্রোগ্রামে সাড়া দিবেন। আমরা চাই যে এই আপনি জানেন যে আমাদের একটি বিভাগ সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য নিয়ে আমরা অনেক কাজকর্ম করছি। হয়তো আপনি যদি আমাদের সাথে একটু সম্পৃক্ত থাকেন তাহলে এই সমাজেরই উপকার হবে। স্কাউটের মাধ্যমে আপনি হয়তো সারা বাংলাদেশে আপনার মেসেজগুলি পৌঁছে দিতে পারবেন, যেটা আমাদের জনগণের জন্য খুব উপকারী হিসেবে কাজে লাগবে। তা আমি সেই জন্য আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ জানাবো। আর শেষ প্রশ্নটা আপনি কি করেছিলেন, আমি একটু যদি আবার রিপিট করেন রাকিব। জি স্যার, আমি আবার রিপিট করছি যে ডিজাস্টার কোঅর্ডিনেশন সেলের পক্ষ থেকে স্কাউট ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে সর্বশেষ যদি কোনো বার্তা থাকে স্যার। না, সর্বশেষ বার্তা যেটি সেটি আমি আগেও বলেছি, এই করোনাকালীন সময়ের বার্তা যেটি সেটি যে আপনারা ঘরে থাকুন এবং এই নিয়ম কানুনগুলি মেনে চলুন। আমরা নিশ্চয়ই তাহলেই আমরা এই করোনা থেকে মুক্তি পাবো। আর এই ডিজাস্টার সেল যেটি, এটি শুধু এই করোনা কালীন সময়ে নয়, যে কোনো দুর্যোগ মুহূর্তেই আমরা কাজ করে যাব। আপনারা ইতিমধ্যে জানেন রানা যে ভবনটি মানে বিধ্বস্ত হয়েছিল, সেখানেও আমাদের ছেলেরা সাংঘাতিক রকম পরিশ্রম করেছে বেশ কিছুদিন ধরে। তাছাড়াও বিভিন্ন লঞ্চ ডুবি, বিভিন্ন বড় বড় যে অগ্নিকাণ্ডগুলি হয়েছে, সেখানেও ডিজাস্টার সেলের আমাদের যে স্কাউট বা রেসপন্স টিমের সদস্যরা, তারা কিন্তু তাদেরকে নির্দেশ দিতে হয়নি, তারা সরাসরি সেখানে উপস্থিত হয়ে তাদের সেই উদ্ধার কার্যে বলেন বা যেরকম সাপোর্ট দেওয়া সেগুলি দিচ্ছে। আমরা ওদের ভবিষ্যতে দিয়ে যাব। আমরা এই ডিজাস্টার সারা বাংলাদেশে, এবং শুধু তাই নেই, আপনারা আরো যদি আপনাদেরকে আমি বলি যে এই বিভিন্ন সিডোর বা বিভিন্ন জলোচ্ছ্বাস বা এইসব পরিস্থিতিতেও আমাদের সারা বাংলাদেশের এই কোস্টাল এরিয়াতে আমাদের ডিজাস্টার সেলের মেম্বাররা আছে, কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশে একটি শক্তিশালী ডিজাস্টার রেসপন্স টিম সারা বাংলাদেশে ইতিমধ্যে গঠন হয়েছে। আমরা আশা করি এটি দিন দিন আরো সমৃদ্ধ হবে এবং শক্তিশালী একটি রেসপন্স টিম বাংলাদেশে কাজ করবে এই স্কাউটদের এই রেসপন্স টিমে। তা আমি এটার সাথে জড়িত যারা সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং বক্তব্য দেওয়ার জন্য। বিশেষ করে তামান্না চৌধুরীকেও আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আশা করছি ম্যামও আমাদের সাথে সবসময় সম্পৃক্ত থাকবেন। আমি আবার আসছি ম্যামের কাছে যে ম্যাম, আমাদের উদ্দেশ্যে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি আপনার সর্বশেষ কিছু বলার থাকে সেটা বলবেন। এত মানে আমি আজকে যাদের জন্য কথা বলছি, এটা আসলে আমার খুব দুর্বল একটি জায়গা। ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল স্কাউট আসলে কি করে, তাদের কি কাজ, আমি যদি হতে পারতাম ভালো হতো। তো আসলে দোয়া করি যে সবাই আসলে সুস্থ থাকুক, কারণ আপনারা মানুষের পাশে যেভাবে আসেন, সো আপনাদের সুস্থতার জন্য যে কোনো জায়গায় যেখানেই হোক আমাকে যদি কখনো প্রয়োজন হয় আমি সবসময় থাকবো স্কাউটের পাশে। ধন্যবাদ ম্যাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ জানাতে চাই জামাল উদ্দিন সিকদার স্যারকে আমাদেরকে এত সুন্দরভাবে কোঅর্ডিনেশন করার জন্য, এবং যারা ক্যামেরার পেছনে থেকে কাজ করছেন, স্কাউট হেলথ টক, এরপর ডিজাস্টার কোঅর্ডিনেশন সেলের যারা কাজ করছেন, সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠান দেখছিলেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য
আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ জানিয়ে আজকে এখানের মতোই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।